সম্মানিত দর্শক শ্রোতা, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত অভিভাবক মণ্ডলী এবং আমার শ্রদ্ধেয় সহকর্মীবৃন্দ, সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। আমি রিজিয়া পারভিন, সহকারী শিক্ষক বাংলা, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, কাপাসিয়া, গাজীপুর। আচ্ছা, তো শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, আমার হাতে একটি উপকরণ রয়েছে, দেখা যাচ্ছে নিশ্চয়ই? হ্যাঁ, আমার হাতে যে উপকরণটি রয়েছে এটি যদিও আমি রান্নার কাজে ব্যবহার করি, মূলত সেই উপকরণ হিসেবে আমি তোমাদের সামনে উপস্থিত করছি না। আমার কথা হচ্ছে যে এই যে উপকরণটি আমার হাতে রয়েছে এটি কিসের তৈরি, কি দিয়ে তৈরি, বোঝা যাচ্ছে কি? দেখতে পাচ্ছ তোমরা কিসের তৈরি? হ্যাঁ, এটা হচ্ছে কাঠের তৈরি। আচ্ছা, কি দিয়ে তৈরি? কাঠ। তাহলে চলো আমরা একটু বোর্ডে লিখি, এটা হচ্ছে কাঠ। আচ্ছা আচ্ছা, আবার দেখো, লক্ষ্য করো, আমার হাতে একটি মগ রয়েছে, পানির মগ, একটি মগ রয়েছে। দেখো মগটি কিন্তু খালি, এর ভিতরে কিছুই নেই, দেখা যাচ্ছে নিশ্চয়ই? হ্যাঁ, দেখো এই যে মগটি রয়েছে আমার হাতে, আমি যদি এতে পানি ঢালি দেখো কি হয়। এই দেখো পানিটা ঢেলে দিলাম, একদম কি হলো, মগটি ভরে গেল, তাই না? একদম দেখো ভরে গেল মগটি। আচ্ছা, এই যে ভরা অবস্থা, এই ভরা অবস্থাকে আমরা কি বলতে পারি? পূর্ণ। কি বলতে পারি? দেখো, পূর্ণ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার লক্ষ্য করো, এখানে আরো দুটি শব্দ আমি লিখি, দুটি উদাহরণ লিখি, সেটা একটু লক্ষ্য করো। দেখো, এখানে একটি লিখলাম আমি কাঠ, এখানে একটি লিখলাম আমি কি? পূর্ণ। এবার দেখো, এর সাথে যদি আগে যদি আমি একটি অ জুড়ে দিই, অ, তাহলে কি হয়ে গেল? অকাঠ, তাই না? আচ্ছা, আবার দেখো এখানে লেখা আছে পূর্ণ, এর আগে যদি আমি একটি পরি যোগ করি তাহলে কি হয়ে গেল? পরিপূর্ণ। হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি তোমরা এতক্ষণে অনুমান করতে পারছো, আন্দাজ করতে পারছো যে আজকে আমরা বাংলা ভাষার ব্যাকরণ এর কোন পার্টটি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আমি দেখো আরেকটু সহজ করি, আরেকটু বলি যে বর্তমান করোনা ভাইরাস বা কোভিড-19 যারা আক্রান্ত হয় তাদের কিছু লক্ষণ রয়েছে। লক্ষণগুলোকে কি বলে? যে যারা আক্রান্ত হয় তাদের কিছু লক্ষণ রয়েছে, তাদেরগুলো কি বলে? যেমন ধরো গলা ব্যথা হবে, জ্বর হবে, এগুলো কি? এগুলো হচ্ছে কোভিড-19 এর উপসর্গ, তাই না? হ্যাঁ, তাহলে আজকে আমরা কি পড়বো বলো? হ্যাঁ, তোমরা ঠিকই বলতে পেরেছো, আজকে আমরা আলোচনা করব বাংলা ভাষার ব্যাকরণ বইয়ের উপসর্গ নিয়ে। কি নিয়ে? উপসর্গ নিয়ে। এটা হচ্ছে তোমার কত অধ্যায়ের দেখি, একটু দেখে নিন। তৃতীয় অধ্যায়ে সপ্তম পরিচ্ছেদ। দেখো, তাহলে আজকে আমরা আলোচনা করব উপসর্গ। তৃতীয় অধ্যায়ের তৃতীয় অধ্যায় সপ্তম পরিচ্ছেদ। আচ্ছা, তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি আমাদের আজকের পাঠের যে বিষয় সে বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, তাহলে এবার চলো আমরা দেখি যে
এই যে উপসর্গ নিয়ে আমরা আলোচনা করব, এই উপসর্গটা আসলে কিভাবে হয়, কিভাবে গঠিত হয়। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, তোমরা নিশ্চয়ই পদ্ম বা কমল দেখেছ। পদ্ম দেখনি? পদ্ম ফুল দেখেছ পদ্ম? আচ্ছা ধরো আমি লিখে দিলাম, এখানে দেখো আমি লিখে দিলাম নীল পদ্ম বা নীল কমল, যাই বলো। আচ্ছা এটা কি? এই যে নীল পদ্ম নীল কমল আমি লিখে দিলাম, এই নীল পদ্ম বা নীল কমল কি, কোন ধরনের শব্দ? অথবা ধরো আমি লিখে দিলাম সাহিত্য সভা। সাহিত্য সভা, আমরা জানি বাংলা ব্যাকরণে বা বাংলা ভাষায় শব্দ কয়েকটা নিয়মে গঠিত হয়ে থাকে। এর মধ্যে কি কি নিয়ম রয়েছে? কি কি নিয়ম রয়েছে বলতে পারো? সমাসজাত শব্দ হয়, সন্ধি দ্বারা গঠিত শব্দ হয়, উপসর্গ দ্বারা গঠিত শব্দ হয়, প্রত্যয় দ্বারা গঠিত শব্দ হয়ে থাকে। আচ্ছা এবার দেখো, এই যে আমি এখানে লিখে দিলাম নীলপদ্ম নীলকমল সাহিত্য সভা, এগুলো হচ্ছে সমাস জাতীয়, সমাস দ্বারা গঠিত শব্দ। কেন? এখানে দেখো আমি যদি ব্যাস বাক্য লিখি নীল যে পদ্ম, একইভাবে এটাও তাই হবে নীল যে কমল। আচ্ছা এটা লিখলাম না, আমি এটাই লিখি। এটা দেখো সাহিত্য সভা, সাহিত্য সভা কি হবে? সাহিত্য বিষয় সভা, সাহিত্য সভা। এগুলো আমার লেখার কথা না, না লিখলেও চলে, তারপরে বোঝানোর জন্য তোমাদেরকে আমি লিখে দিলাম যে এই তিনটা হচ্ছে সমাসজাত শব্দ। ঠিক আছে? আচ্ছা তারপরে দেখো প্রত্যয়জাত শব্দ। প্রত্যয়জাত শব্দ কেমন হয়? প্রত্যয় কি? আমরা জানি যে ক্রিয়ার মূল অংশের সাথে যুক্ত হয়ে প্রত্যয়, প্রকৃতি এবং প্রত্যয় যুগে শব্দ গঠিত হতে পারে। যেমন মনে করো আমি এখানে লিখলাম পর যোগ উয়া, কি হলো? পড়ুয়া, পর যোগ উয়া পড়ুয়া। ঠিক এরকম যদি আমি লিখি ধরো দোকান যোগ দার, কি হলো? দোকানদার। পর যোগ উয়া পড়ুয়া, দোকান যোগ দার, দোকানদার। এই শব্দকটা দিয়ে আমি আশা করি বোঝাতে পারবো। এখন একটা জিনিস লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, এই যে এখানে নীল পদ্ম লিখলাম আমরা, এই নীল পদ্ম পূর্বপদ এবং পরপদ, এটা হচ্ছে পূর্বপদ আর এটাকে বলে পরপদ সমাসে। পূর্বপদ পরপদ মিলে এখানে সমান গঠিত হয়েছে। এখানে কয়টা রূপমূল রয়েছে? দুটো। এটা হচ্ছে একটা শব্দ নীল পদ্ম। এই নীল পদ্ম শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে দুটো অংশ পাই, একটা হচ্ছে নীল, একটি হচ্ছে পদ্ম। শিক্ষার্থী বন্ধুরা মনে রাখবে যে কোন শব্দের ক্ষুদ্রতম যে অংশ থাকে সেই ক্ষুদ্রতম অংশের যদি কোনো অর্থ প্রকাশ করে তাহলে সেটাই হচ্ছে রূপমূল। যদি অর্থ প্রকাশ করে, একটা বড় রূপমূল থাকতে পারে, সেটাকে ছোট ছোট করে ভাঙলে যদি সেটা অর্থ প্রকাশ করে তাহলে সেটা হয় কি? রূপমূল। এখন দেখো এই যে নীল পদ্ম হচ্ছে একটি শব্দ, সমাসজাত শব্দ। এটাকে ভাঙলে দুটো অংশ পাওয়া যায়, নীল এবং পদ্ম। এটা হচ্ছে একটা রূপমূল, এটাও হচ্ছে একটা রূপমূল। এখন লক্ষ্য করো এই নীলেরও অর্থ রয়েছে, এই পদ্মেরও অর্থ রয়েছে। একইভাবে এখানে একই বিষয়, আমি জাস্ট লিখলাম এই নীলের অর্থ থাকে, কমলেরও অর্থ থাকে। তাহলে আমরা দেখলাম, দেখো সমাসজাত শব্দের পূর্বপদ পরপদ যুগে যে সমস্ত পদ গঠিত হয়, এই যে এই পদরা যে সমস্ত পদে যা গঠিত হয়, এই সমস্ত পদকে যদি আমরা ক্ষুদ্র অংশে ভাগ করি তাহলে দুটো রূপমূল পাওয়া যায়। এবং এই প্রথম রূপমূলের অর্থ বিদ্যমান, দ্বিতীয় রূপমূলের অর্থ বিদ্যমান।
আচ্ছা, একইভাবে এখানেও দেখো সাহিত্য সভা, এটারও দুটো অংশ রয়েছে। সাহিত্য সভা, সাহিত্য বিষয়ক সভা। এই সাহিত্য শব্দের অর্থ রয়েছে, সভা শব্দেরও অর্থ রয়েছে, অর্থাৎ এই শব্দটা এই ক্ষুদ্র রূপমূলেরও অর্থ বিদ্যমান। আচ্ছা, এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, পরযোগুয়া, পড়ুয়া, এটা হচ্ছে প্রত্যয় যোগে গঠিত শব্দ। এই দুটো কি প্রত্যয় যোগে গঠিত শব্দ। এখানে লক্ষ্য করো, এই পর শব্দের অর্থ বিদ্যমান, কিন্তু এই উয়া শব্দের অর্থ বিদ্যমান না, অর্থ হয় না। একইভাবে এখানে লক্ষ্য করো, দোকান যোগ দ্বার, দোকানদার, এই দ্বারের কোনো অর্থ নেই, কিন্তু এই দোকানের অর্থ রয়েছে। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ আমি কি বোঝাতে চেয়েছি। আচ্ছা, অর্থাৎ সমাসজাত শব্দ সমস্ত পদকে যদি আমরা ক্ষুদ্র অংশে ভাগ করি, যে রূপমূল থাকে সেই রূপমূলের দুই অংশেরই অর্থ বিদ্যমান। প্রত্যয়জাত শব্দের যদি আমরা দুটো অংশে ভাগ করি, প্রকৃতি এবং প্রত্যয়, সেখানে প্রকৃতি যেটা থাকবে সেটার অর্থ বিদ্যমান, কিন্তু প্রত্যয়ের কোনো অর্থ আমরা দেখি না, প্রত্যয়ের অর্থ প্রকাশ পায় না। আবার একইভাবে লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে আমরা বললাম যে এটা উপসর্গ, এই যে কাঠ, এই কাঠ শব্দের অর্থ রয়েছে, কিন্তু এই অয়ের কোনো অর্থ প্রকাশ করে না, এটার অর্থ রয়েছে। এই পূর্ণ শব্দের অর্থ রয়েছে, কিন্তু উপসর্গের এই পরির কোনো অর্থ প্রকাশ করে না। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা বুঝতে পেরেছ যে উপসর্গ জিনিসটা কি, উপসর্গ বিষয়টা কি। উপসর্গ হচ্ছে অব্যয় সূচক কতগুলো রূপমূল বা শব্দাংশ, অব্যয় সূচক কতগুলো রূপমূল বা শব্দাংশ যার কোনো অর্থ প্রকাশ করে না। আসলে রূপমূলও ঠিক বলা যায় না, কারণ এর অর্থ যেহেতু নেই। অব্যয় সূচক কিছু অংশ, শব্দাংশ, শব্দের অংশ, ঠিক আছে, যার কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ করে না। আচ্ছা, এগুলো শব্দের আগে বসে। কোথায় বসে? আগে বসে। দেখো এখানে লিখলাম আমি কাঠ, অকাঠ, পূর্ণ, পরিপূর্ণ, ঠিক আছে। এই যে আগে বসলো, শব্দের অর্থের তারতম্য ঘটালো, এই যে আগে বসে শব্দের অর্থের পরিপূর্ণতা নিয়ে আসলো, এগুলোকেই বলা হয়ে থাকে উপসর্গ। আচ্ছা, এবার চলো দেখি আমরা। আচ্ছা, আমি একটু মুছে দিই এটা। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো এই উপসর্গগুলো কেন আমরা পড়বো, এগুলো কি কাজ করে, কি কাজ করে, আমরা কেন পড়বো, ব্যাকরণে এগুলোর কি প্রয়োজনীয়তা রয়েছে। আচ্ছা, তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, এই যে এই কাঠের শব্দের অর্থ রয়েছে, যখন অকাঠ দিয়েছি তখন এটা নতুন অর্থ প্রকাশ করেছে। কি করেছে? নতুন অর্থ প্রকাশ করে। কি করে? নতুন অর্থ প্রকাশ করে। আচ্ছা, অথবা যদি তুমি বলো যে অর্থের পরিপূর্ণতা দান করে, অর্থের সম্পূর্ণতা দান করে, তাহলেও কিন্তু হবে। আচ্ছা, আবার দেখো এখানে লক্ষ্য করো, আমি এখানে লিখে দিলাম দিন। এই দিন একটি শব্দ, এর আগে আমি দেখো লিখে দিলাম সু, তাহলে কি হলো? সুদিন। একইভাবে এই দিন শব্দটির আগে যদি আমি লিখে দিই কু, তাহলে কি হয়ে গেল? কুদিন। এবার লক্ষ্য করো, দেখো পরিপূর্ণ, অকাঠ, সুদিন, কুদিন। আরো অনেক অর্থ, এরকম আরো অনেক শব্দ রয়েছে যার সাথে উপসর্গ যোগ করা যায়। তবে আমরা অত সবগুলো যদি নিয়ে আলোচনা করি, শুধু শব্দই লিখতে থাকবো, আসলে আমাদের পাঠা সামনের দিকে এগোবে না। আচ্ছা, এবার দেখো এই যে সু যোগ দিন লিখলাম আমি, হ্যাঁ, সুদিনটা কি হলো? ভালো অর্থ প্রকাশ করলো নাকি খারাপ অর্থ প্রকাশ করলো, সেটা হচ্ছে আমাদের বোঝার বিষয়। আচ্ছা আচ্ছা, আরেকটা হচ্ছে এখানে দেখো, এটা দিয়ে একটু বলে নিই যে পূর্ণ, পূর্ণ আমরা দেখেছি যে এই যে মগে পানি ছিল, এই মগে পানি ছিল, এটা ভরা পূর্ণ,
ঠিক আছে। যখন আমি এর সাথে পরি শব্দটা যোগ করে দিয়েছিলাম তখন এটা পরিপূর্ণতা। পরিপূর্ণতা বলতে আমরা বুঝি যে এই মগটা একদম পানিয়ে পরিপূর্ণ। তাহলে কি করলো? শব্দের অর্থের পূর্ণতা দান করে। কি করে বলো শুনো? শব্দের অর্থের পূর্ণতা দান করে। আমি কিন্তু আমার নিজের ভাষায় লিখছি। আমি আশা করি তোমরা আমার কথা এবং লেখাগুলো বুঝতে পারছো। যদিও আমার হাতের লেখা ততটা সুন্দর নয়, আর অত সুন্দর করে লেখার আমি চেষ্টাও করি না। আচ্ছা দেখো, আমি আশা করি আমার আলোচনা এবং আমার যে উদাহরণগুলো রয়েছে সেগুলো থেকে তোমরা বুঝতে পারবে আসলে যে বিষয়টা কি। আচ্ছা, তাহলে কি দেখলাম আমরা? নতুন অর্থ প্রকাশ করলো, শব্দের অর্থের পূর্ণতা দান করলো। এবার দেখো, সু যখন আমরা বললাম তখন এটা হলো ভালো। কি? ভালো। এই ভালো হয়ে গেলে এই সুদিন তাহলে হবে কি? শব্দের অর্থের প্রসারণ ঘটায়। অর্থের কি করে? প্রসারণ ঘটায়। অর্থের প্রসারণ ঘটায়। প্রসারণ মানে কি? ভালো অর্থে ব্যবহৃত হয়েছে। আচ্ছা, পরে দেখো এখানে রয়েছে কু। কু অর্থ কি? এটা আমরা মন্দ বা নিন্দনীয় কোনো অর্থে ব্যবহার করে থাকি। তাহলে কি দেখলাম আমরা? দেখো, এই কুদিন হলো কি? অর্থের সংকুচন ঘটায়। কি করে? অর্থের সংকুচন ঘটায়। এবার দেখো আমরা এই যে উপসর্গ কেন পড়বো, উপসর্গ আমাদের কেন প্রয়োজন এবং আমরা কিভাবে বুঝবো, এটা হচ্ছে এই যে নতুন নতুন অর্থ শব্দ আমরা তৈরি করছি এবং এখানে নতুন নতুন বৈশিষ্ট্য আমরা পাচ্ছি। আচ্ছা, আরো একটা বিষয় রয়েছে, যখনই এই শব্দের নতুন অর্থ প্রকাশ করলো, শব্দের অর্থের পরিপূর্ণতা দান করলো, প্রসারণ ঘটালো, সংকুচন ঘটালো, যাই কিছু ঘটালো, সব কিছু মিলে আমরা একটা বৈশিষ্ট্য লিখতে পারি, অর্থের পরিবর্তন ঘটায়। কি করে? শব্দের অর্থের পরিবর্তন ঘটায়। শব্দের অর্থের পরিবর্তন ঘটায়। আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি আমার এই আলোচনা থেকে তোমরা উপসর্গ কি এবং উপসর্গ আমরা কেন পড়ব, কি বৈশিষ্ট্য রয়েছে, কিভাবে আমরা উপসর্গ বুঝতে পারবো সেই বিষয়টা বুঝতে পেরেছ। আচ্ছা, এবার চলো আমরা দেখি যে এই বাংলা উপসর্গ অর্থাৎ বাংলা ব্যাকরণের যে উপসর্গ রয়েছে, এই উপসর্গ কি কিভাবে শব্দ গঠিত হয় অর্থাৎ প্রকারের হয়ে থাকে। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম? নতুন শব্দ তৈরি করলো, অর্থে প্রকাশ করলো। আবার দেখো আরো দুটো বৈশিষ্ট্য রয়েছে। দেখো আমি এটা একটু মুছে দিই, মুছে দিয়ে আমি একটু লিখে দিই। দেখো, আমি আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছ, তাই এটা মুছে ফেললাম। আচ্ছা, দেখো মাঝে মাঝে এই উপসর্গগুলো কি করে? বিপরীত অর্থ প্রকাশ করে। কি করে? বিপরীত অর্থ প্রকাশ করে। শব্দের বলছি না যে শব্দের নতুন শব্দ তৈরি করে, নতুন অর্থ করে। নতুন শব্দ কিভাবে তৈরি করে দেখো, প্রথমে যদি আমি এখানে লিখে দিই হাঁস, এর আগে আমি জুড়ে দিলাম ইতি, ইতিহাস, তাহলে কি হয়ে গেল? এই দেখো ইতিহাস। এই উপসর্গ কি করলো? এই শব্দের সাথে মিশে, এখানে তখন আমরা চন্দ্রবিন্দু থাকবে না, তখন একটা নতুন শব্দ হয়ে গেল যার নতুন একটা অর্থ রয়েছে। আবার কোনো কোনো সময় দেখবে এই উপসর্গগুলো যোগ করার ফলে বিপরীত অর্থ প্রকাশ করে। কেমন ভাবে বিপরীত অর্থ প্রকাশ করে দেখো, আমি যদি লিখি জয়, জয় কি? জয় তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ, এটা হচ্ছে প্রসারণ অর্থে, ভালো কোনো
কাজে আমরা জয় লাভ করি বা জয় পেয়ে থাকি, প্রসারণ অর্থে এটা আমরা শব্দটাকে ব্যবহার করি। আচ্ছা দেখো, যখনই তুমি এর সাথে পরা যুক্ত করবে, পরা যখন যুক্ত করলে এই পরা উপসর্গ যুক্ত করার ফলে নতুন শব্দ গঠিত হলো পরাজয়। এই পরাজয় কি করলো? এই জয়ের বিপরীত অর্থ প্রকাশ করলো। কি করলো? বিপরীত অর্থ প্রকাশ করলো, বিপরীত অর্থ প্রকাশ করেছে এখানে, এরকম। আচ্ছা এবার চলো দেখি যে এই যে উপসর্গ আমরা পড়লাম, উপসর্গ কি জিনিসটা আমরা চিনলাম, আমরা কিভাবে বের করতে পারবো সেটা দেখলাম, কি কি বৈশিষ্ট্য রয়েছে এর এটাও আমরা দেখে নিলাম। এবার চলো দেখি এর প্রকারভেদগুলো কয় ধরনের হয়ে থাকে এবং সেগুলো কি কি। আচ্ছা কি কি বলতে সব তো পড়া যাবে না, আমরা কয়েকটা দেখব। আচ্ছা দেখো শিক্ষার্থী বন্ধুরা, উপসর্গ হচ্ছে তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। এই তিন প্রকারের মধ্যে কি কি রয়েছে দেখো, বাংলা, তৎসম এবং বিদেশি। নাম্বার 1 হচ্ছে বাংলা উপসর্গ। বাংলা উপসর্গ। 2 নম্বরে রয়েছে দেখো তৎসম উপসর্গ। 3 রয়েছে বিদেশি উপসর্গ। তাহলে উপসর্গজাত শব্দ যেভাবে গঠিত হয় সেই বাংলা উপসর্গ, অর্থাৎ উপসর্গ যে বিষয়টা রয়েছে, যে পার্টটা রয়েছে, সেখানকার এই উপসর্গগুলো আমাদের 3 প্রকারের হয়ে থাকে: বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ, বিদেশি উপসর্গ। আচ্ছা এই বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ, বিদেশি উপসর্গ তোমরা দেখে থাকবে তোমাদের বইয়ে, অর্থাৎ বাংলা ভাষার ব্যাকরণ যে বই রয়েছে, এই বইয়ের হচ্ছে 72-73 পৃষ্ঠা, অর্থাৎ 72 পৃষ্ঠা থেকে শুরু হয়েছে, এখানে 73-74 একদম 78 পৃষ্ঠা পর্যন্ত, হ্যাঁ 78 পৃষ্ঠা পর্যন্ত এগুলো রয়েছে। আচ্ছা এগুলো আমরা কিভাবে চিনব সেটা হচ্ছে কথা, তাই না? এই যে বাংলা উপসর্গ, এই বাংলা উপসর্গ হচ্ছে মোট 21টি, অর্থাৎ এখানে 21টি উপসর্গ রয়েছে। এই 21টি উপসর্গ তোমাদেরকে মোটামুটি একরকম মুখস্থ করতে হবে। কিভাবে মুখস্থ করবে সেটা হচ্ছে কথা। দেখো বইয়ে রয়েছে অ, অগ, অজ, অনা, আর, আন, আব, ইতি, উন, কু, বিনু, সু, হা, এরকম করে আমি আমার শিক্ষার্থীদেরকে একটা ছন্দের মতো করে বলে দেয়, ওরা একদিনে পড়ে চলে আসে। দেখা গেছে তারা আমার চেয়ে আরো ভালো সুন্দর করে বলতে পারে যে এগুলো হচ্ছে বাংলা উপসর্গ। কয়টা উপসর্গ? 21টি উপসর্গ। আচ্ছা এই 21টি যে উপসর্গ, এই বাংলা উপসর্গ, এটা তোমার 72-73 পৃষ্ঠা রয়েছে। এখানে আমি 2-1টি উদাহরণ দিই। একটা দেখো, এর আগে লিখেছিলাম অকাজ, অকাট, এরকম লিখেছিলাম। দেখো আর বেশি না, এখানে একটা বা দুটো উদাহরণ তোমাদেরকে আমি দিই, তাহলে হয়তো দেখবে, বুঝতে পারবে। যেমন মনে করো ভাব একটি শব্দ। আচ্ছা এই 21টি শব্দটা আমরা একটু মুছে দিই, তাহলে আমার এখানে লিখতে সুবিধা হয়। দেখো অ, আ, অগা, দেখো লিখলাম ভাব একটি শব্দ, এর আগে যুক্ত করলাম আমি অভাব। তারপরে দেখো রাম একটি শব্দ, রামের আগে আমি যুক্ত করলাম অঘা, আমি কি হয়ে গেল? অভাব, অঘারাম। ঠিক আছে? এরকম শব্দগুলো দিয়ে যুক্ত করে করে এই বাংলা উপসর্গ 21টা শব্দ তোমরা, আমি আশা করি, শিখে নিবে। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আচ্ছা ঠিক আছে, আমরা পরে যাই। দেখো এবার দেখো, এটা মুছে দিই আমি। আচ্ছা এবার দেখো তৎসম উপসর্গ। তৎসম উপসর্গ, তৎ কি? তৎ মানে তার, সম মানে সমান। কার সমান? সংস্কৃতের সমান।
সংস্কৃতের সমান, অর্থাৎ যে উপসর্গগুলো, যে শব্দগুলো সংস্কৃত ভাষা থেকে উৎপত্তি লাভ করে উপসর্গ গঠন করে সেগুলোকে বলা হয় তৎসম উপসর্গ, অর্থাৎ এগুলো সরাসরি সংস্কৃত ভাষা থেকে আগত। আচ্ছা, এবার দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো এই তৎসম উপসর্গ রয়েছে 20টি। কয়টি? 20টি। 20টি তৎসম উপসর্গ রয়েছে। এখন এই যে তৎসম 20টি উপসর্গ রয়েছে সেখান থেকে সব না, আমি দুই একটি উদাহরণ তোমাদেরকে লিখে দিচ্ছি। দেখো দুই একটি, খুব বেশি লিখবো না। প্রপরা, আচ্ছা দেখো একটা আমরা লিখেছিলাম এর আগে, পরিপূর্ণ, প্রপরা পরি লিখেছিলাম। আচ্ছা এবার দেখো এর আগে অভাব, ভাব লিখেছিলাম, তাহলে ভাবটাই লিখি। এর আগে লিখেছিলাম কি, এখানে লিখেছিলাম যে অ যোগ ভাব, অভাব। আচ্ছা এখানে দেখো লিখি, 20টা মুছে দেই, এই শব্দটা মুছে দেই, তাহলে আমার মনে হয় সুবিধা হয়। মনে রাখবে যে বাংলা উপসর্গ 21টি, তৎসম উপসর্গ হচ্ছে 20টি। আচ্ছা দেখো এখানে যদি লিখি ভাব, প্রো, কি হয়ে গেল? প্রভাব, প্রভাব, নতুন শব্দ হয়ে গেল। এই পোড়া হচ্ছে তৎসম উপসর্গ। তারপরে দেখো প্রয়ের পরে রয়েছে পরা। পরা আমরা এর আগে একটা লিখেছিলাম পরাজয়, সেটাই লিখি, তাই না? আচ্ছা দেখো কি হবে, পরাজয়, কি হলো? পরাজয়, নতুন শব্দ হয়ে গেল। এরকম প্র, পরা, সম, নি, অ, অনু, নির, দূর, বি, সু, উত, এরকম 20টি উপসর্গ রয়েছে তৎসম। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা দেখলাম যে উপসর্গ 3 প্রকার, বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ এবং আরেকটি উপসর্গ রয়েছে আমাদের বিদেশি উপসর্গ। এখন একটা কথা মনে রাখবে যে আমি আগেও একটি ক্লাসে বলেছিলাম যে বাংলা ভাষা মূলত বিদেশি শব্দ, অর্থাৎ পর্তুগিজ, তোমার হচ্ছে গিয়ে কি বলে, পর্তুগিজ শব্দ আছে, ফার্সি শব্দ আছে, ফরাসি শব্দ আছে, এরকম বিদেশ থেকে যে আগত, অর্থাৎ বাংলাদেশে বিভিন্ন বেনিয়ারা বিভিন্ন সময়ে এদের শাসন শোষণ করার ফলে তারা এই দেশে, তাদের দেশে কিছু প্রচলিত শব্দ বাংলা ভাষাভাষীকে দিয়ে গেছে, এবং সেই বাঙালি আমরা, বাংলা ভাষাভাষী যারা রয়েছি, তাদের শব্দগুলোকে আমরা আমাদের বাংলা ভাষার নিজস্ব শব্দ হিসেবে ব্যবহার করছি। আমাদের কাছে মনে হয় না যে আসলে এগুলো বিদেশি শব্দ। যেমন আমরা চেয়ার বলে থাকি, চেয়ার শব্দটি কি আসলে আমাদের বাংলা ভাষার শব্দ? না। এরকম অনেক রয়েছে, যেমন পাউডার ব্যবহার করি, তাই না? এই যে দেখো আমার হাতে রয়েছে পাউডার, পাউডার ব্যবহার করি, আমরা অহরহ বলছি পাউডার, কিন্তু পাউডার আমাদের দেশি শব্দ না। এরকম অনেক শব্দ রয়েছে যেগুলো আমরা বিদেশি শব্দ বাংলা ভাষায় ব্যবহার করছি, কিন্তু আমাদের কাছে মনে হয় না যে এগুলো বিদেশি শব্দ। এগুলো মনে হচ্ছে যে আমাদের বাংলা ভাষার যে শব্দ ভান্ডারটা রয়েছে সেগুলোকে পরিপূর্ণ করেছি। আচ্ছা ঠিক আছে, এবার দেখো আরো একটি উপসর্গ রয়েছে, সেটার নাম হচ্ছে বিদেশি উপসর্গ। অর্থাৎ এই বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ বাদ দিয়ে যা থাকবে সেগুলোকে বলা হবে কি? বিদেশি উপসর্গ। এখন এই বিদেশি উপসর্গের মধ্যে 4 ধরনের এখানে দেওয়া আছে, তোমরা দেখে থাকবে 4 ধরনের উপসর্গ দেওয়া আছে। দেখো এগুলো আমি একটু মুছে দিই, তাহলে মনে হয় লিখলে সুবিধে হয়। মুছে দিয়ে লিখি, আমরা তো দুটো দেখিয়ে ফেললাম, একটি মাত্র রয়েছে। 3 নম্বরে কি রয়েছে আমাদের? বিদেশি, বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গের মধ্যে প্রথমেই দেখো কি রয়েছে, প্রথমেই রয়েছে হচ্ছে ফার্সি। কি? ফার্সি। আচ্ছা, তারপরে দেখো আরেকটি রয়েছে আরবি, আরবি। একটি রয়েছে দেখো ইংরেজি, ইংরেজি, এবং আরো একটি আছে সেটা হচ্ছে হিন্দি বা উর্দু,
হিন্দি বা উর্দু। আচ্ছা, এই 4 ধরনের উপসর্গ আমরা বিদেশি উপসর্গের মধ্যে লক্ষ্য করে থাকি। এই 4 ধরনের উপসর্গ তোমরা দেখবে তোমাদের যে বাংলা ভাষার ব্যাকরণ বই রয়েছে সেই বইয়ের মধ্যে দেওয়া আছে প্রত্যেকটাই। তাহলে এতগুলো তো আমরা দেখতে পারবো না, আমরা দুই একটা দেখি। দেখো ফার্সি শব্দের উপসর্গগুলো কেমন। যেমন মনে করো রয়েছে দার, কার, ডর, না। একটা করে আমরা দেখি। যেমন বললো, যেমন দেখো আমি লিখছি কার যোগ সাজি, কার সাজি। আচ্ছা, কি হয়ে গেল? কার সাজি। তারপরে দেখো লেখলাম আমি না যোগ রাজ, নারাজ, নারাজ অর্থাৎ রাজি না, এরকম বোঝায়। আচ্ছা, এই যে উপসর্গগুলো রয়েছে এই ধরনের, এগুলো হচ্ছে তোমার ফার্সি উপসর্গ, যেগুলো তোমাদের এই বইয়ে 77 পৃষ্ঠায় অবশ্যই পাবে। আচ্ছা, তাহলে আমি আশা করি যে এখানে যে কয়টা রয়েছে 10টি উপসর্গ দেওয়া আছে, ফার্সি 10টি উপসর্গ রয়েছে, এই 10টি তোমরা এখান থেকে শিখে নিবে। কয়টি রয়েছে? 10টি। এই 10টি তোমরা এখান থেকে শিখে নিবে। আচ্ছা, পরে দেখো রয়েছে আরবি উপসর্গ। আরবি ভাষার এখানে 4টি উপসর্গ দেওয়া আছে। কয়টি? 4টি। 4টি উপসর্গ দেওয়া আছে। আচ্ছা, 4টি উপসর্গের মধ্যে থেকে আমরা দুটো দেখি, খুব বেশি না দেখে। দেখো আমি লিখে দিলাম আম যোগ জনতা। কি হয়ে গেল? আম জনতা। আচ্ছা, আরেকটি যদি আমরা লিখি, দেখো আরো একটি লিখলে কি লিখতে পারি? এখানে রয়েছে যে গড়। এই গড় শব্দের অর্থ কি? গড় মানে হচ্ছে অভাব অর্থে, আর আম হচ্ছে সাধারণ অর্থে ব্যবহার করি। প্রত্যেকটা কিন্তু অর্থ রয়েছে। এই আম হচ্ছে এখানে সাধারণ অর্থে। আচ্ছা, তারপর আরেকটি কি বলছি আমরা? যে গড়। গড় হচ্ছে কি? অভাব অর্থে। গড় হচ্ছে অভাব, অভাব অর্থে। গড় যোগ মিল, গড় যোগ মিল সমান গড় মিল, গড় মিল। এই দেখো আরবি 4টির মধ্যে দেওয়া আছে, এখানে এখানে দুটো আমি দেখিয়ে দিলাম, বাকিটা তোমরা দেখে নিও। আচ্ছা, তারপরে দেখো রয়েছে ইংরেজি। ইংরেজি উপসর্গ। তাহলে এগুলো একটু মুছে দিই আমি, তাহলে মুছে দিলে মনে হয় ভালো করে বুঝতে পারবে। আচ্ছা, দেখো ইংরেজি উপসর্গের মধ্যে এখানে তোমরা লক্ষ্য করবে 4টি উপসর্গ দেওয়া আছে। কয়টি? এখানেও 4টি উপসর্গ দেওয়া আছে। কি কি দেওয়া আছে দেখো। ফুল। ফুল মানে হচ্ছে কি? পূর্ণ অর্থে। কি অর্থে? পূর্ণ অর্থ প্রকাশ করে ফুল। দেখো ফুল যদি আমি লিখি হাতা, ফুল হাতা। ফুল হাতা কি হয়? শার্ট। ফুল হাতা শার্ট, গেঞ্জি আমরা এরকম ব্যবহার করে থাকি। তারপরে দেখো আছে হেড। হেড এর অর্থ কি? প্রধান। এটা আমরা অনেকেই পরিচিত। হেড যোগ মাস্টার। কি হয়ে গেল? এখানে হবে ফুল হাতা, এখানে হবে হেড মাস্টার। আচ্ছা, তাহলে আমরা দেখো বিদেশির মধ্যে, এই বিদেশির মধ্যে দেখলাম ফার্সি, আরবি, ইংরেজি। এবার হলো কি? হিন্দি বা উর্দু। এই হিন্দি বা উর্দু আমরা যদি উপরের দিকে একটু দেখে নিই তাহলে মনে হয় ভালো হয়। নিচে লিখতে অসুবিধা হচ্ছে, দেখাও যাবে না বোধ হয়। কি লিখবো দেখো? ঘয়ে হিন্দি বা উর্দু। হিন্দি বা উর্দু। এখন এই হিন্দি বা উর্দু যেটা রয়েছে এখানে কয়েকটি উদাহরণ দেওয়া আছে। হর মানে হচ্ছে প্রত্যেক, আমরা এর আগেও দেখেছি হর। এই হর মানে হচ্ছে কি? প্রত্যেক। এর অর্থ হচ্ছে প্রত্যেক। তাহলে কি লিখতে পারি? হর হামেশা, হর রোজ, হর রোজ, হর হামেশা, এরকম আরো অনেক শব্দ লেখা যায়।
আচ্ছা, তারপরে দেখো এই যে হর শব্দটি, এটা উর্দু বা বিদেশি উপসর্গ অর্থ ব্যবহৃত হচ্ছে। তাহলে হর দিয়ে আমরা কি লিখলাম? হর অর্থ হচ্ছে প্রত্যেক, হর রূপ। আরেকটা লিখি আমরা, হর হামেশা, হর হামেশা। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় যে আজকে এই যে একটা বিষয় আমরা আলোচনা করলাম, সেই বিষয়টির নাম কি? কি পাঠ নিয়ে আলোচনা করলাম? উপসর্গ। আচ্ছা, উপসর্গগুলো কি, উপসর্গ আমরা কিভাবে চিনব এবং আমরা কিভাবে বের করব, কিভাবে বুঝবো যে এগুলোই উপসর্গ, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। উপসর্গ কি কি বৈশিষ্ট্য ধারণ করে সেগুলো আমরা দেখেছি, তাই না? আচ্ছা, এই যে আলোচনা করলাম আমি, এই আলোচনা থেকে আমার মনে হয় যে তোমরা ভালো করে বুঝতে পেরেছ। তাহলে আজকে এই ক্লাসে আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও তোমার সাথে আমার দেখা হবে আগামী কোনো একটা ক্লাসে। সে নাগাদ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।